আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে ওয়েলকাম করছি আমি। আজকে আপনাদের জন্য পড়ব কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে তৃতীয় গল্প পিরামিডের গুপ্তধন। আজ শুনবেন এর প্রথম পর্ব। আশা করছি রহস্যঘেরা গল্পটি আপনাদের ভালো লাগবে। আর দেরি না করে তাড়াতাড়ি চলুন গল্পটি শুরু করা যাক। গাঢ় হয়ে এসেছে বর্ষার সন্ধ্যা। বাইরে ঝমঝম অবিরাম বৃষ্টি, আর সেই সাথে প্রচণ্ড ঝড়। মাঝে মাঝে কাচের শার্সি দিয়ে বিদ্যুতের তীব্র ঝলসানি ঘরের সবাইকে সচকিত করে দিচ্ছে। পর মুহূর্তেই প্রচণ্ড শব্দে বাজ পড়ছে দূরে কোথাও। হু হু করে দমকা হাওয়া ছুটে এসে জানালার কবাট ধরে ঝাঁকাচ্ছে। ভেতরে আসবার জন্যে চেষ্টা করছে যেন ভয়ঙ্কর প্রেত লোকের কোনো অতৃপ্ত আত্মা। মহা তাণ্ডবলীলা চলছে সমস্ত পৃথিবী জুড়ে। শহীদের ছোট একতলা বাড়ির ড্রয়িং রুমে মুখোমুখি বসে শহীদ, কামাল আর মহুয়া গল্প করছে। কামালের কি একটা হাসির কথায় কপট রাগ করে মহুয়া কামালকে মারতে যাবে, হঠাৎ দেখে যেন উহ করে আর্তনাদ করে উঠল ভয়ে। সবাই ওর মুখের দিকে অবাক হয়ে চাইল। আঙ্গুল দিয়ে দরজার দিকে কি একটা দেখিয়ে মহুয়া শুধু বলল, ভূত। তারপরেই অজ্ঞান হয়ে ঢলে পড়ল সোফার উপর। সবাই একসাথে চাইল দরজার দিকে। একটা ভয়ঙ্কর দর্শন, প্রকাণ্ড গরিলা দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। শহীদ একবার চোখ কোঁচকালো। স্বপ্ন না সত্যি? আফ্রিকা জঙ্গলের এই ভীষণ হিংস্র জন্তু কি করে এলো তার ঘরে? ঝরঝর করে তার গা বেয়ে বৃষ্টির জল ঝরে কার্পেটের ওপর পড়ছে। কিন্তু এক সেকেন্ড মাত্র, তারপরেই এক ঝটকায় লাফিয়ে উঠে দাঁড়ালো শহীদ। শহীদ উঠে দাঁড়াতেই এক পা এগিয়ে এলো গরিলাটা। শহীদের সাথে রিভলভার নেই। শোবার ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে সেটা। দমাদম করে দুবার নিজের বুকের ওপর চাপড় বসালো গরিলাটা। যুদ্ধ ঘোষণার ইঙ্গিত। এক মুহূর্তে প্রস্তুত হয়ে নিল শহীদ। একটা কাঠের চেয়ার তুলে নিল ওকে প্রতিরোধ করবার জন্যে। এমন সময় গফুর এসে ঢুকলো চা নিয়ে। ঘরের মধ্যে জলজন্ত ভয়ঙ্কর গরিলা দেখে সে একবারে ভ্যাবাচাকায় খেয়ে গেল হাত থেকে। ট্রেটা মাটিতে পড়ে ঝনঝন করে কাপ তস্তরি ভেঙে গেল সব। প্রথমে সে পালাবার জন্যে দুপা পিছিয়ে গেল, কিন্তু কি ভেবে থেমে বাড়ালো আবার। তারপর ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল জন্তুটার উপর। গরিলাটা এক পাও নড়ল না, শুধু বা হাতটা দিয়ে অবলীলা ক্রমে গফুরকে ঝেড়ে ফেলে দিল শরীরের ওপর থেকে। গফুরের প্রকাণ্ড দেহ ছিটকে গিয়ে পড়ল দেয়ালের গা ঘেঁষে রাখা শোকেসের কাচের ওপর, তারপর সোজা মাটিতে। এবার এক লাফে জন্তুটা চলে গেল গফুরের পাশে। কামালও এক লাফে সোফা টপকে নিরাপদ দূরত্বে সরে গেল। শহীদ এগিয়ে গেল কাঠের চেয়ারটা মাথার ওপর তুলে গরিলাটার দিকে। ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে বজ্র গম্ভীর কণ্ঠে কে যেন ডাকলো জন্তুটাকে, গোগি, কাম হিয়ার। তারপর পর্দাটা তুলে ঘরে এসে ঢুকলো কালো আলখেল্লা পরা একজন লোক। খোঁড়া লোকটা দুই বগলে দুটো ক্রাচের ওপর ভর করে এগিয়ে এলো লোকটা ঘরের মধ্যে। চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে জন্তুটাকে আবার বলল, গেট আউট গোগি। নিতান্ত অনুগত ভৃত্যের মতো সেই ভয়ঙ্কর জন্তুটা থপথপ করে বেরিয়ে গেল ঘর থেকে। আমাকে চিনতে পারছো না শহীদ? লোকটা বলল শহীদের দিকে ফিরে। কুয়াশা? কামালের মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে গেল কথাটা। শহীদও বিস্মিত চোখে চেয়ে রইল কিছুক্ষণ কুয়াশার মুখের দিকে।
তারপর বলল, তুমি তুমি বেঁচে আছো? যে লোককে আফ্রিকার লিম্পোপো নদীতে ডুবে যেতে দেখেছে 1 বছর আগে, যাকে ঘিরে সেই ভয়ঙ্কর নদীর কুমিরগুলোকে কিলবিল করে উঠতে দেখেছে নিজ চোখে, সে বেঁচে আছে কি করে বিশ্বাস করা যায়? নাটকীয় ভঙ্গিতে বলল কুয়াশা, হ্যাঁ, বেঁচে আছি, এবং আজ দুটো সত্যি কথা শুনিয়ে যাবার জন্যেই আমার আশা। একটা কথা হচ্ছে তুমি কাপুরুষ, এবং দ্বিতীয় কথা তুমি বিশ্বাসঘাতক, কৃতঘ্ন, বেঈমান। তোমাকে সাহায্য করবার জন্যে আমি কি না করেছি! কত বড় বিপদ মাথায় নিয়ে আফ্রিকায় গিয়েছি তোমার পিছন পিছন। নিজের জীবন বিপন্ন করে কতবার তোমার জীবন রক্ষা করেছি। ছি 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 ছি! শহীদ, সেই তুমি আমাকে কুমিরের মুখে ফেলে পালিয়ে এলে লঞ্চ ছেড়ে দিয়ে। বিষাক্ত ওষুধ ছড়িয়ে কুমিরের হাত থেকে জীবনটা রক্ষা করতে পেরেছি, কিন্তু পাটা রক্ষা করতে পারিনি। কাটা পা নিয়ে বহু কষ্টে যখন নদীর অপর পারে উঠেছি, তখনও তোমরা আমার চোখের আড়ালে যাওনি। অসহায় আমি চিৎকার করে ডেকেছি তোমাকে, গায়ের জামা খুলে নিয়ে উড়িয়েছি তোমার দৃষ্টি আকর্ষণ করতে। তুমি বলতে চাও আমায় দেখতে পাওনি, কিংবা আমার ডাক শোনোনি? আমি হলফ করে বলতে পারি তুমি দেখেছো আমাকে, কিন্তু জঙ্গলিদের ভয়ে এগিয়ে আসতে সাহস পাওনি। একবার লঞ্চ থামিয়েও আবার না দেখতে পাওয়ার ভান করে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করেছ। শহীদ অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে। তোমাকে বিশ্বাস করব আবার? বজ্র গম্ভীর কণ্ঠে শহীদকে বাধা দিয়ে বলল কুয়াশা, আর অভিনয় করবার চেষ্টা করো না শহীদ। ছি ছি, তোমার লজ্জা করে না? আর বেশি কথার প্রয়োজন নেই। মহুয়া বোধহয় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি চললাম। আর যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, তুমি কাপুরুষ, বেঈমান, বিশ্বাসঘাতক এবং নেমো খারাম। কুয়াশার গম্ভীর কণ্ঠস্বরে সমস্ত ঘরটা গম গম করতে থাকলো। ক্রাচের ওপর ভর দিয়ে একটা পা টেনে বেরিয়ে গেল কুয়াশা। বেদনায় শহীদের মুখটা কালো হয়ে গিয়েছে। সংবিত ফিরে পেয়ে সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে কুয়াশার পেছন পেছন। কুয়াশা ততক্ষণে চকচকে কালো একটা শেভরলে গাড়ির ড্রাইভিং সিটে বসে সশব্দে দরজা বন্ধ করেছে। ছুটে গিয়ে শহীদ বলল, আমার একটা কথা শুনে যাবে না? না না, কোনো কথাই শুনতে চাই না আমি, বেঈমান। কালো ধোঁয়া ছেড়ে দ্রুত বেরিয়ে গেল গাড়িটা। পেছনের সিটে বসে আছে সেই প্রকাণ্ড ভয়ঙ্কর কুৎসিত গরিলা। সেই সন্ধ্যারই আর একটি ঘটনা। ঢাকার শাহবাগ অঞ্চলে নামকরা এক হোটেলের তেতলায় একখানা ডবল সিটেড কামরা। মিশরের নামকরা নৃত্যশিল্পী জেবা ফারা এসে এখানে উঠেছে 4-5 দিন হলো। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে অভূতপূর্বে সাড়া জাগিয়ে এসেছে এই নর্তকী গত 3 মাস ধরে। টিকিট বিক্রি হার কমে না গিয়ে বরঞ্চ বেড়েই গিয়েছে দিনের পর দিন। সে নেচে যায় একের পর এক জিপসি ডান্স, বেলি ডান্স, স্নেক ডান্স, আর কত কি। দলে দলে লোক ভিড় করে দাঁড়ায় গেটের কাছে, শো ভাঙ্গার পর এই লাস্যময়ী নর্তকীকে একবার কাছে থেকে দেখবে বলে। যে ব্যবসায়িক প্রতিষ্ঠান জেবাকে আমন্ত্রণ করে এনেছে, তার কর্মকর্তারা কিছুতেই ছাড়তে চায়নি তাকে। প্রতি রাতের জন্য তাকে 1000 টাকা দিয়েও তারা হাজার হাজার টাকা করে নিয়েছে। কিন্তু কেন যেন জেবা ফারা কোথাও বেশি দিন থাকেনি। কি এক অজ্ঞাত শঙ্কায় যেন সে ব্যস্ত হয়ে উঠেছে অন্য কোথাও পালিয়ে যাওয়ার জন্যে। আজ 5 দিন হলো সে করাচি থেকে ঢাকায় চলে এসেছে। আজ সন্ধ্যায় প্রসাধন সমাপ্ত করে সে যেই রওনা হবে,
ভাবছে অমনি টেলিফোন এলো। প্রাকৃতিক দুর্যোগের জন্যে আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রিসিভার নামিয়ে রেখে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো জেবা। নিজের প্রতিবিম্বের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে আপন মনেই হাসল সে। ধবধবে সাদা দামি একটা আলখেল্লা ওর কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা। কাপড়টার সামনের দিকটা আগাগোড়াই চেরা, কাটিতে শুধু একটা কালো রেশমি বেল্ট বাঁধা। কোমরের দড়িটা খুলে আলগোছে গা থেকে কাপড়টা ছেড়ে দিল জেবা। কার্পেটের ওপর আলুথালু হয়ে খসে পড়ে গেল সাদা নাইলনের আলখেল্লাটা। ড্রেসিং টেবিলের লম্বা আয়নায় এবার ফুটে উঠল এক সুন্দরী নারী দেহের ছায়া। পরনে তার বহুমূল্য সাদা পাথর বসানো কালো বক্ষাবরণ ঝিকমিক করে উঠল সেটা ঘরের উজ্জ্বল আলোতে। আর কোমরে জড়ানো জরির কাজ করা ছোট একটা মিশরীয় পরিচ্ছদ, সেটাও কালো। অপলক দৃষ্টিতে সে কিছুক্ষণ নিজ তনুশোভা নিজেই উপভোগ করল, তারপর আবার হেসে উঠল আপন মনে। এমন সময় ঘরে প্রবেশ করল জেবার কাফ্রি দেহরক্ষী খোদা বক্স। মিশরীয় ভাষায় বলল, কালকের সেই ভদ্রলোক আবার আজ এসেছে, ভিতরে আনবো? নিয়ে এসো। ভেতরে এলো একজন 30-32 বছর বয়সের যুবক। দামি কাপড় চোপড় দেখে এক নজরেই বোঝা যায় ধনীর দুলাল। অতিমাত্রায় মাদকাসক্তির চিহ্ন ফুটে উঠেছে চোখের কোণে। তার আধ বোঝা চোখ এবং এলোমেলো পা ফেলা দেখে হেসে ফেলল জেবা। তারপর বলল, এসেছো বাবুজি? কথা ঠিক আছে দেখছি। আমার জন্যে কি আনলে দেখি? এনেছি গো এনেছি, তোমার জন্য উপহার এনেছি। এই যে আমার হৃদয়, এই হৃদয় তোমাকে উপহার দিলাম। যাও, ঠাট্টা করো না। কি এনেছো দেখি। যুবক কোটের পকেট থেকে বের করলো হিরে বসানো একটা মহা মূল্যবান জড়োয়া সেট। বিস্মিত জেবা এগিয়ে গিয়ে হাতে নিল হারটা। ঘুরিয়ে ফিরিয়ে দেখে উল্লসিত হয়ে বলল, তুমি মস্ত বড় শেঠ বাবুজি। গর্বের হাসি ফুটে উঠল যুবকের ঠোঁটে। জেবাকে কাছে টেনে নিয়ে নিজ হাতে পরিয়ে দিল হারটা তার গলায়। তারপর তাকে দু হাতে জড়িয়ে ধরতে গেল। চট করে সরে গিয়ে জেবা বলল, ধীরে বাবুজি ধীরে, দরজাটা খোলা আছে সে খেয়াল নেই বুঝি? দরজাটা ভালো করে লক করে উজ্জ্বল বাতিটা নিভিয়ে দিয়ে একটা হালকা সবুজ আলো জ্বেলে দিল জেবা। গুনগুন করে একটা মিশরীয় সুর ভাজতে ভাজতে সহজ স্বাচ্ছন্দ্যভাবে আলগোছ একটা বোতল থেকে দুটো গ্লাস ভর্তি করে শ্যাম্পেন ঢেলে নিয়ে বিছানার পাশে টিপের ওপর রাখলো। জেবার দুই কাঁধে দুই হাত রাখলো যুবক। আরো কিছুক্ষণ কেটে গেল। তারপর একসময় ক্ষীণ কণ্ঠে বলল জেবা, তোমার হাতটা গলা থেকে একটু সরাও বাবুজি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু হাত দুটো সরল না। কিছুক্ষণ ছটফট করলো জেবা। তারপর প্রাণপণে হাত দুটো সরাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে হাত দুটো সরল না। সারাশির মতো আরো চেপে বসলো ওর কণ্ঠনালীর ওপর। ধাক্কা দিয়ে যুবককে সরিয়ে দিতে চাইল জেবা, কিন্তু নড়াতে পারল না। হাতের ধাক্কায় একজোড়া গোঁফ খসে পড়ল যুবকের ঠোঁটের ওপর থেকে। মুহূর্তে চিনতে পারল সে। শিউরে উঠে বহু কষ্টে উচ্চারণ করল জেবা, নেসার আহমেদ। চিনতে পেরেছ তাহলে সুন্দরী? ঠিকরে বেরিয়ে আসা চোখে দেখতে পেল জেবা যুবকের ঠোঁটে একটা নিষ্ঠুর বক্র হাসি। ক্রমে নিঃসাড় হয়ে গেল জেবার দেহটা। পরদিন সকাল 8টার দিকে শহীদের ড্রয়িং রুমে এসে ঢুকলেন মিস্টার সিম্পসন। অ্যাংলো ইন্ডিয়ান এই ভদ্রলোক সরকারি গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মচারী। সরকারি বৃত্তি পেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে 3 বছর বিশেষ শিক্ষা কোর্স কৃতিত্বের সাথে সমাপ্ত করে মাসখানেক হলো ঢাকায় ফিরছেন। তীক্ষ্ণ প্রতিভাবান এই ভদ্রলোকের বয়স
40 থেকে 45-এর মধ্যে, লম্বা দোহারা গড়ন, মাথায় কাঁচা পাকা ফুল। শহীদকে ইনি অত্যন্ত স্নেহ করেন এবং সেই সাথে করেন সমীহ। প্রায়ই তিনি জটিল কেস নিয়ে আসেন শহীদের সাথে আলাপ করতে। বিদেশ যাওয়ার আগে শহীদের সাথে কয়েকটা কেস নিয়ে তিনি একসঙ্গে কাজ করছেন। সেই থেকেই পরিচয় এবং বন্ধুত্ব। মহাসমাদরে মিস্টার সিম্পসনকে বসতে বলল শহীদ, কিন্তু তিনি না বসে বললেন, শহীদ, তোমাকে আমার সাথে একটু যেতে হবে শাহবাগে। ওখানে একটা অদ্ভুত খুন হয়েছে, ভেরি ইন্টারেস্টিং। আমি সেই স্পট থেকে সোজা তোমার এখানে চলে এসেছি। এক্ষুনি রেডি হয়ে নাও। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। 5 মিনিটে শহীদ বেরিয়ে এলো প্রস্তুত হয়ে। ড্রয়িং রুমে ফিরে এসেই দেখলো মিস্টার সিম্পসন কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসে গভীর মনোযোগের সাথে কি যেন নিরীক্ষণ করছেন। ঘাড় ফিরিয়ে শহীদকে জিজ্ঞেস করলো, কাল রাতে তোমার ঘরে কোনো বানর জাতীয় জন্তু এসেছিল? না তো, কেন? নিশ্চয়ই এসেছিল। কারো সাথে এই ঘরে তার ধস্তাধস্তি হয়েছে। এই দেখো তার গায়ের লোম। একটা সাদা রুমালের ওপর সযত্নে কুড়িয়ে তোলা কিছু লোম দেখালেন মিস্টার সিম্পসন। ও আমার অ্যালসেসিয়ান কুকুরের লোম। শহীদ হেসে বলল, অসম্ভব। বাইরে এসে দেখো। এই পায়ের ছাপ কি তুমি কুকুরের বলতে চাও? বারান্দায় বেরিয়ে শহীদ দেখল কাদামাখা অনেকগুলো থ্যাবড়া পায়ের চিহ্ন স্পষ্ট ছাপ রেখে গেছে তার বারান্দার ওপর। তাই তো, স্ট্রেঞ্জ। কেবল তাই নয়, সেই জন্তুটার সাথে একজন খোঁড়া লোকও এসেছিল এই ঘরে, তাতে কোনো সন্দেহ নেই। তারা এসেছিল গাড়িতে চড়ে, এবং এই একই পায়ের চিহ্ন পাবে তুমি শাহবাগের হোটেলে। চলো, লেট আস স্টার্ট। পথে যেতে যেতে ঘটনার বিবরণ ভেঙে বললেন মিস্টার সিম্পসন। জেবা ফারাহ নাম্নী এক মিশরীয় নৃত্যশিল্পীকে কে যেন তার কামরায় গলা টিপে হত্যা করে গেছে গতরাতে। হোটেলের কর্তৃপক্ষের টেলিফোন পেয়ে কাল রাতেই পুলিশ এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং বিছানার ওপর জেবার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খোদা বক্স জানায় যে রাত 8টায় দিকে একজন লোক জেবার কক্ষে প্রবেশ করে, জেবার অনুমতি ক্রমেই। তারপর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। সাধারণত যারা জেবার ঘরে ঢোকে অল্পক্ষণ পরেই তারা বেরিয়ে যায়, কিন্তু রাত 11টা বেজে গেল তখন সেই লোকটা বেরোলো না। তখন সে দরজায় করাঘাত করে। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। বারবার করাঘাত করেও যখন সাড়া শব্দ পাওয়া গেল না, তখন সে নিচে গিয়ে রিসেপশন রুম থেকে জেবার কামরায় বারবার টেলিফোন করে। ঘরে মৃতদেহ ছাড়া আর কাউকে পাওয়া যায়নি? শহীদ জিজ্ঞেস করল। না, তবে কতগুলো অদ্ভুত পরস্পর বিরোধী পায়ের ছাপ পাওয়া গেছে এবং তাতে ব্যাপারটা অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। বলতে বলতে তারা ঘটনাস্থলে পৌঁছে গেল। পুলিশ প্রহরী দাঁড়িয়ে রয়েছে কামরার সামনে। মিস্টার সিম্পসনকে দেখেই সালাম ঠুকে পথ ছেড়ে দিল। সাদা কাপড়ে ঢাকা মৃতদেহটার ওপর একবার দূর থেকে চোখ বুলিয়ে শহীদ চলে গেল ঘরের পেছন দিককার ব্যালকনিতে। দেখলো তার বাড়ির বারান্দায় যে দুটো পায়ের ছাপ মিস্টার সিম্পসন তাকে দেখিয়েছেন, ঠিক সেই চিহ্ন। ভ্রু কুঞ্চিত হয়ে গেল শহীদের। ব্যাপার কি? এ তো কুয়াশা আর তার গরিলার পদচিহ্ন। তবে কি কুয়াশাই এই কাজ করলো? খোদা বক্সকে ডেকে পাঠালো শহীদ। সেলাম জানিয়ে এসে দাঁড়ালো নিকোষ কালো জোয়ান কাফরি খোদা বক্স। ক্ষণে ক্ষণে জলে ভিজে উঠেছে চোখ দুটো। বারবার রুমাল দিয়ে মুছে মুছে লাল করে ফেলেছে। ওকে বারান্দায় ডেকে নিয়ে শহীদ নিচু গলায় জিজ্ঞেস করলো, কতদিন ধরে তুমি মিস জেবার কাছে কাজ নিয়েছো? 5 বছর। কাল যে লোকটা এই কামরায় ঢুকেছিল তার সাথে কোনো জন্তু জানোয়ার ছিল? জি না। লোকটার এক পা কি খোঁড়া ছিল? জি না। তার হাতে কোনো লাঠি ছিল? পরনে কোনো
আলখেল্লা ছিল? না। খয়েরি রঙের দামি স্যুট ছিল পরনে, হাতে কোনো লাঠিসোঁটা ছিল না। ভ্রু কুঁচকে বাইরের দিকে চেয়ে শহীদ কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর বলল, পুলিশ যখন দরজা ভেঙে ঘরে ঢোকে তখনই কি ঘরটা ভেতর থেকেই বন্ধ ছিল? জি হ্যাঁ। আচ্ছা, তুমি যাও। খোদা বক্স চলে যাচ্ছিল, কিন্তু মিস্টার সিম্পসন ওকে ডাকলেন। বললেন, খোদা বক্স, এদিকে আসো। কাল যে লোকটা এখানে এসেছিল তার চেহারাটা আমি বানিয়ে দিচ্ছি। আমার ভুল তুমি শুধরে দেবে, বুঝলে? একটা ছোট বাক্স খুললেন মিস্টার সিম্পসন। তার মধ্যে থরে থরে সাজানো প্লাস্টিকের নাক, কান, চোখ, ভুরু, গোঁফ, চুল, বিভিন্ন রকমের। তার থেকে কয়েকটা জোড়া দিয়ে মোটামুটি একটা মানুষের মুখ তৈরি করলেন 1 মিনিটের মধ্যেই। প্রায় শেষ হয়ে আসতেই খোদা বক্স বলল, গোঁফ জোড়া আরো বড় ছিল। এই রকম? আরেকটা টুকরো লাগালেন মিস্টার সিম্পসন। অনেকটা হয়েছে, কিন্তু আগাটা ওপর দিকে তোলা ছিল। এই রকম? হ্যাঁ। আর মাথার চুলটা উল্টো দিকে আঁচড়ানো ছিল, সিথি ছিল না। এই রকম? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এইভাবে কিছুক্ষণের মধ্যেই একটা মানুষের মুখ তৈরি হয়ে গেল। খোদা বক্সি বলে দিল কোন অংশটা কেমন ছিল। কিন্তু মূর্তিটা যখন তৈরি হয়ে গেল তখন ও পরম আশ্চর্যান্বিত হয়ে বলল, হুজুর, আজব কাণ্ড! আমি কসম খেয়ে বলতে পারি এই লোকটাই কাল রাতে এসেছিল। মিস্টার সিম্পসন তার ইলেকট্রনিক ফ্ল্যাশ গান ফিট করা লাইকা ক্যামেরার দিয়ে মূর্তিটার দুটো স্ন্যাপ নিয়ে আবার মূর্তিটাকে খুলে বাক্সে ভরে ফেললেন। তারপর শহীদকে বললেন, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এনেছি এটা। এই বাক্সটাকে কি বলে জানো? একে বলে আইডেন্টিকিড। বুদ্ধিমান ছেলে, তুমি জানলে কি করে? অবাক হলেন মিস্টার সিম্পসন। আমেরিকার ম্যাকডোনাল্ড সাহেবের আবিষ্কার তো। পাশ্চাত্যের সমস্ত পুলিশ মহলের একটা যুগান্তর এনে ফেলল এই নতুন আবিষ্কার। তার খবর রাখা এমন কি আর আশ্চর্য হলো। এই লোকটার চেহারা পেলাম, এর আঙ্গুলের এবং পায়ের ছাপও পেয়েছি। এবার চলো, এখানে আর আমাদের কোনো কাজ নেই। প্রবলেম হচ্ছে, দরজা বন্ধ অবস্থায় 4 জন ছিল এ ঘরে, একজন মৃত, বাকি 3 জন গেল কোথায়? আমি মৃতদেহটা একবার দেখব, শহীদ বাধা দিয়ে বলল। ওতে দেখার কিছু নেই। উত্তর না দিয়ে শহীদ এগিয়ে গেল বিছানাটার দিকে। মিস্টার সিম্পসন নিজের কাঁধটা একটা বিশেষ বিদেশি কায়দায় ঝাঁকিয়ে নিয়ে মৃদু হেসে ব্যালকনিতে চলে গেলেন। বিছানার পাশে এসে দাঁড়ালো শহীদ। মৃতদেহের ওপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল। চোখ দুটো খোলা এবং তাতে ফুটে রয়েছে স্পষ্ট আতঙ্কের ছাপ। ভয়ার্ত দৃষ্টিতে কি যেন দেখছে সে এখনো। আলতোভাবে শহীদ লাশটাকে ডান দিকে পাশ ফিরিয়ে দিল। অমনি বিছানার ওপর ছোট্ট একটা জিনিসের উপর দৃষ্টি পড়ল তার। নিঃশব্দে সেটা তুলে পকেটে ফেলল সে। লাশটার আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে সেটাকে ঢেকে রেখে ঘরটা একবার পরীক্ষা করে দেখল শহীদ। তারপর ব্যালকনিতে এসে দাঁড়ালো। মিস্টার সিম্পসন বললেন, এই যে পাম গাছটা দেখছো, ওটা এই বারান্দা থেকে কয় ফিট হবে আন্দাজ করো তো? তা 15 ফিটের কম হবে না। কোনো মানুষের পক্ষে এখান থেকে লাফিয়ে ওখানে যাওয়া বা ওখান থেকে লাফিয়ে এখানে আসা সম্ভব? হুম, অসম্ভব। ঠিক, মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু শিম্পাঞ্জি, ওরাংওটাং বা গরিলা জাতীয় কোনো জন্তুর পক্ষে অসম্ভব নয়, তাই না? আমার কোনোই সন্দেহ নেই যে একজন খোঁড়া লোক এই ধরনের কোনো জন্তুর পিঠে চড়ে এই ঘরে এসেছিল কাল রাতে, এবং সেই জন্তুটাই তাকে আবার পিঠে করে নিয়ে অনায়াসে লাফিয়ে গিয়ে ওই গাছ বেয়ে নেমে গেছে। প্রমাণ? প্রথম প্রমাণ, ওই গাছটার তলায় তাদের পায়ের চিহ্ন আছে। দ্বিতীয় প্রমাণ, এই ঘরেও তাদের পায়ের চিহ্ন পেয়েছি। আর তৃতীয় প্রমাণ,
সদর দরজা বন্ধ থাকা অবস্থায় ওই গাছটা ছাড়া ঘরে ঢুকবার বা এ ঘর থেকে বেরোবার অন্য কোনো উপায় নেই। গাছের তলায় কি তিনজনেরই পায়ের ছাপ পাওয়া গেছে? না। রহস্যটা এখানেই। তৃতীয় ব্যক্তি যে কি করে ঘর থেকে বের হয়ে গেল বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে ভোজবাজির মতো সে অদৃশ্য হয়ে গেছে হাওয়ায়। আপন মনেই বিড়বিড় করতে থাকেন মিস্টার সিম্পসন। তাছাড়া কেনই বা এই নর্তকীকে খুন করা হলো? তৃতীয় ব্যক্তির সাথে খোড়া লোকটার কি সম্পর্ক? মনে হচ্ছে এর পেছনে আছে একটা বিরাট দলবিশেষ, কোনো কারণে হয়তো। শহীদ মাঝপথে বাধা দিয়ে বলল, মিস্টার সিম্পসন, আমি এখন বাড়ি ফিরব। আপনি কি এখানেই থাকবেন? না, আমিও একটু অফিসে যাব। এই পায়ের চিহ্ন, আঙ্গুলের ছাপ, খুনির ফটোগ্রাফ সব কিছু আজই ডেভেলপ করে ফেলতে হবে 12টার মধ্যে। চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই। চিন্তিত মুখে শহীদ ফিরে এলো তার ড্রয়িং রুমে। একটা সোফায় আধ ঘন্টা সে চোখ বন্ধ করে একটার পর একটা সিগারেট পোড়ালো। তারপর তার মুখে মৃদু হাসির চিহ্ন ফুটে উঠল। চোখ খুলেই গলা ছেড়ে হাঁক দিল, গফুর, ডাকছো দাদামণি? চা নিয়ে আয়। আর তোর কামাল ভাইকে একটু ফোন করে দে এক্ষুনি, যেন চলে আসে এখানে। যা, তাড়াতাড়ি কর। ঢাকার ইন্দ্রপুরীতে একটা বহুকালের জীর্ণ দুইতলা জমিদার বাড়িতে দুর্ধর্ষ দস্যু নেসার আহমেদ গুপ্ত আস্তানা করেছে বছর 5 হলো। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রায় সব শহরেই ওর একটা করে আড্ডা আছে। কয়েক বছর ধরে এই দস্যুর পেছনে আঠার মতো লেগে থেকেও ধরতে পারেনি পুলিশ। তিনবার পুলিশ প্রায় ধরেই ফেলেছিল ওকে, কিন্তু প্রতিবারেই সে অভাবিত কৌশলে পিছলে বেরিয়ে গেছে, ধরা পড়েনি। সেদিনও সারা আকাশ জুড়ে মেঘ ভার, বৃষ্টিটা ছাড়ছে না কিছুতেই। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি একবারও। মাঝে মাঝে আকাশটা পরিষ্কার হয় একটু, অল্পক্ষণের জন্য বৃষ্টি থামে, তারপর আবার কালো হয়ে আসে আকাশ। ঝরঝর করে আবার আরম্ভ হয় সেই একঘেয়ে অক্লান্ত বরিশন। নড়বড়ে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো নেসার আহমেদ। পরনে রেনকোট আর গায়ে গামবুট, হাতে সদ্য প্রকাশিত ইংরেজি একটা দৈনিক সাধ্য পত্রিকা। দোতলায় এক ফালি লম্বা বারান্দা হারিকেনের মৃদু আলোয় আলোকিত। কুৎসিত দর্শন একজন প্রহরী সালাম ঠুকে সরে দাঁড়ালো। কোনো প্রত্যুত্তর না করে নেসার আহমেদ ডান ধারের একটা ঘরে মৃদু করাঘাত করল। একজন সুদর্শন ধৃত শ্রেণীর যুবতী দরজা খুলে দিল। অত্যন্ত সুসজ্জিত এই কক্ষে একটা হ্যাজাকবাতি জ্বলছে। রেনকোট ও গামবুট খুলে দিল যুবতী। ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বর্মা চুরুট ধরালো নেসার আহমেদ। তারপর বলল, মতিয়া, কোরবান আলী ফিরেছে? জি। ডেকে নিয়ে আয় ঘরে। একটা ভেজানো দরজা খুলে পাশের ঘরে চলে গেল মতিয়া। অল্পক্ষণ পরে ঘরে এসে ঢুকলো কোরবান আলী। সালাম করে এক পাশে দাঁড়িয়ে থাকলো সে। কিছুক্ষণ নিবিষ্ট চিত্তে চুরুট টানবার পর নেসার আহমেদ বলল, বিছানার ওপর থেকে কাগজটা নিয়ে এসো। হুজুর, এ তো আপনার ছবি। আশ্চর্য হয়ে কোরবান আলী পত্রিকাটা তুলে নিল বিছানার উপর থেকে। সাধ্য পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছবি বেরিয়েছে নেসার আহমেদের। নেসার বলল, এবং ছবিটির নিচে লেখা আছে এই লোকটি একজন খুনি আসামি, যে একে ধরে দিতে পারবে অথবা এর সম্পর্কে পুলিশে খবর দিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। কিন্তু আপনার ছবি পেল কোথায় ওরা? সে কথাই তো ভাবছি। যাক, এতে ভয় পাবার কিছু নেই। কালই আমার ভুল সম্পূর্ণ পাল্টে যাবে। পুলিশের কেউ আমার টিকিও স্পর্শ করতে পারবে না।
কিন্তু আমার চিন্তা হচ্ছে সেই ল্যাংড়া লোকটাকে নিয়ে। দুইবার আমার সাথে ওর টক্কর লেগেছে এই 1 মাসের মধ্যে, এবং প্রতিবারই ছলে বলে কৌশলে সে আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। অদ্ভুত ধূর্ত আর কৌশলী এই লোকটা। একে শায়েস্তা করা এখন আমার প্রথম কাজ। আমাদের একজন লোককে লাগিয়ে রেখেছি ওর পেছনে হুজুর। ছায়ার মতো সে অনুসরণ করছে তাকে। কার কথা বলছো? শুক্কুর? সে এখন হাসপাতালে, বাঁচে কি মরে ঠিক নেই। ধানমন্ডি লেকের ধারে ঝোপের পাশে কাল সারা রাত পড়েছিল অজ্ঞান হয়ে। ভোরে লোকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেছে। আমার বিশ্বাস ল্যাংড়া লোকটাই ওর এ অবস্থা করেছে। কাল থেকেই অন্য লোক লাগিয়ে দিব হুজুর। তা দিও, কেবল ওর আস্তানাটা বের করতে পারলেই বাকি কাজ শেষ করতে সময় লাগবে না। মনে রেখো, যে 3টে কাজ হাতে নিয়ে আমরা ঢাকায় এসেছি তার প্রথমটা সমাপ্ত হয়েছে, বাকি দুটো অল্প দিনেই হয়ে যাবে। এখন চতুর্থ কাজ হচ্ছে এই ল্যাংড়াকে শায়েস্তা করে মিশরের দিকে রওনা হওয়া। মিশরে কেন? পরে জানতে পারবে। এখন আজকের রাতের জন্যে প্রস্তুত হয়ে নাও। ধানমন্ডি লেকের ধারে প্রতিদিন বিকেল বেলায় 2টি যুবক যুবতী এসে বসে। হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে একেবারে পুল পর্যন্ত চলে যায়। তারপর সন্ধ্যার আগেই মেয়েটি ফিরে যায় বাড়িতে। অত্যন্ত দামি পোশাক পরিচ্ছদ মেয়েটির পরনে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বোঝা যায় স্পষ্ট। ছেলেটি সাদাসিধে পাঞ্জাবি পায়জামা পরে আসে। গল্পে হাসিতে বিভোর হয়ে যায় ওরা। আশেপাশে আর কেউ থাকতে পারে এবং তাদের চালচলন লক্ষ্য করতে পারে, সে খেয়ালই যেন নেই ওদের। কিন্তু কিছুদিন ধরে একজন খোঁড়া লোকের দিকে লক্ষ্য না দিয়ে পারেনি ওরা। লোকটা যেমন লম্বা তেমনি চওড়া। রোজই মস্ত একটা কালো গাড়িতে করে আসে, ক্রাচের ওপরে ভর দিয়ে। দামি নীল স্যুট পরিহিত এই ভদ্রলোক ওরা যেখানটায় বসে তার থেকে বেশ খানিকটা দূরে লেকের পাড়ে বসে সূর্যাস্ত দেখে। ওরা তার দিকে চাইলেই মিষ্টি করে হেসে মাথাটা একটু নত করে। তারপর নিজের জায়গায় গিয়ে বসে থাকে গোধূলি আকাশের সব রং মুছে না যাওয়া পর্যন্ত। কদিন ধরে মেয়েটি আর আসে না। ছেলেটি রোজ অপেক্ষা করে ওর জন্যে সন্ধে পর্যন্ত। তারপর সাজের মতোই আঁধার হয়ে আসে যুবকের মুখ, উঠে চলে যায় সে। সেদিনও বিকেল বেলা একা বসে তন্ময় হয়ে কি যেন ভাবছে যুবক। এমন সময় চমকে উঠল ঘাড়ের ওপর কার মৃদু স্পর্শে। চেয়ে দেখলো পাশে এসে বসেছে সেই প্রকাণ্ড দেহী খোঁড়া লোকটা। কোনো ভূমিকা না করেই বলল সে লোক, কি হয়েছে কলিম? তোমার বান্ধবী আসে না কেন? প্রথমে অপরিচিত লোকের মুখে নিজের নাম শুনে বিস্মিত হলো যুবক। তারপর ভাবল ওর হৃদয়ের গভীরতম বেদনার কথা হঠাৎ একজন অপরিচিতির কাছে বলবেই বা কেন সে। কিন্তু ভদ্রলোকের সহানুভূতিশীল মুখের দিকে চেয়ে কলিমের উগ্র ভাবটা মুহূর্তেই কোমল হয়ে গেল। এই লোকের কাছে মনের সব কথা বলা যায়। কোনো ভূমিকা না করে সহজভাবেই সে বলল, ওর বাবা আসতে বারণ করে দিয়েছেন। কেন? আমি যে চাষার ছেলে। তুমি যে একজন কৃতী ছাত্র, এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করেছো, সে খবর নিশ্চয়ই ওর বাবা জানেন না? জানেন। আমার বাবার মুখের ওপর চৌধুরী সাহেব বলে দিয়েছেন চাষার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে হতে পারে না। তিনি জানেন না যে এতে তার মেয়ের সম্মতি আছে? জানেন, এবং তা শুনে বলেছেন এমন মেয়েকে নিজ হাতে কুকুরের মতো গুলি করে মারবেন, কিন্তু চাষার ঘরে যেতে দেবেন না। কি ঠিক করলে তুমি? সহ্য করব। করুণ হয়ে আসে যুবকের মুখ। ছি ছি, এ কি বলছো? এ অন্যায় সহ্য করে নেবে? রিনা কি বলে? আজ এক টুকরো চিঠি পেয়েছি। লিখেছে,
আব্বাজানের ইচ্ছের বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে অসম্ভব। সেটা আমাদের কারো পক্ষেই মঙ্গলকর হবে না। তুমি তো জানোই কেমন ভয়ঙ্কর একরোখা মানুষ উনি। কথার নড়চড় হয় না কখনো। আমার যা হবার তা হবেই। তুমি আমাকে ক্ষমা করো। গলাটা ভেঙে আসে যুবকের। কলিমের দুই কাঁধ শক্ত করে ধরে প্রবল একটা ঝাঁকুনি দিল খোঁড়া লোকটা। তারপর চোখে চোখ রেখে ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, একটা কথা মনে রেখো কলিম, তুমি পুরুষ মানুষ। ভেঙে পড়া তোমার সাজে না। কাম্য বস্তু আদায় করে নেয়াই তোমার ধর্ম। ভদ্রভাবে না পারো, ছিনিয়ে নিবে। উঠে গেল খোঁড়া লোকটা ক্রাচের ওপর ভর করে। সন্ধে হয়ে এসেছে, ছায়ার মতো মিলিয়ে গেল মূর্তিটা দূরের অন্ধকারে। আর কলিমের কানের মধ্যে মগজের ভেতর কে যেন উচ্চারণ করে চলল, মনে রেখো তুমি পুরুষ মানুষ। ভদ্রভাবে না পারো, ছিনিয়ে নেবে, ছিনিয়ে নেবে। এক ঝটকায় উঠে দাঁড়ালো যুবক। শহীদ আর কামালকে ঢুকতে দেখেই মিস্টার সিম্পসন উঠে দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানালেন। এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছি। বসো। কয়েকটা ব্যাপারে আলাপ করার জন্যে তোমাকে ডেকেছি। শহীদ, বলুন, কি সাহায্য করতে পারি? বসতে বসতে বলল শহীদ। জিজ্ঞাসু নেত্রে চেয়ে রইল মিস্টার সিম্পসনের দিকে। 1 মিনিট চুপ করে থেকে মনে মনে কথাগুলো গুছিয়ে নিলেন মিস্টার সিম্পসন। তারপর ড্রয়ার থেকে একটা ফাইল বের করে টেবিলের ওপর রেখে ফিতে খুলতে খুলতে বললেন, করাচি পুলিশ জানিয়েছে আমি যে আঙ্গুলের ছাপ এবং ছবি পাঠিয়েছিলাম সেগুলো নেসার আহমেদ নামে এক ভয়ঙ্কর দুর্ধর্ষ দস্যুর। বাড়ি ওর পাঞ্জাবে। সমস্ত পশ্চিম পাকিস্তানে বছর সাতেক হলো সে একটা পর একটা ডাকাতি আর খুন খারাপি করে চলছে, কিন্তু শত চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছে না। সুসংবদ্ধ একটা দল গঠন করে সে এখন পশ্চিম পাকিস্তানের ধনিত্রাজ দস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নারী ঘটিত বহু কুকীর্তির সাথেও সে জড়িত। আরও লিখেছে, গোফজোড়া নকল। তাছাড়া আর সবই তার চেহারার সাথে মিলেছে। একটা স্পেশাল নোটে করাচি পুলিশ সুপার আমাকে লিখেছেন, সাবধান, যে কাজে হাত দিয়েছ সেটা অত্যন্ত ভয়ঙ্কর। বেশ, এতে বোঝা গেল নেসার আহমেদের দস্যু দল এখন ঢাকার বুকে তাদের আস্তানা গেড়েছে। হ্যাঁ, আরো বোঝা গেল নর্তকী জেবা ফারহার হত্যাকারী নেসার আহমেদই। কেবল তাই নয়, সেদিনকার সেই বন্দুকের দোকান লুট এবং জুয়েলারির দোকানের ডাকাতিও ওরই দ্বারা সম্পন্ন হয়েছে। খোড়া লোকটা এবং তার সাথে একটা জন্তু তাহলে নেসারেরই দলের লোক। হুম, গোলমালটা এখানেই। জুলজি স্টকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখিয়েছি জন্তুটা একটা গরিলা। আফ্রিকার এই ভয়ঙ্কর জন্তু পোষ মানে না কখনো, কিন্তু একটা অদ্ভুত ব্যতিক্রম। যাকগে, সে ব্যাপার নিয়ে জুলজিস্টাররা মাথা ঘামাক গিয়ে। আমি মনে করেছিলাম খোড়া লোকটা নেসারের অনুচর, কারণ জেবার গলায় নেসারের আঙ্গুলের ছাপ পাওয়া গেলেও সে ঘরে গরিলার পায়ের ছাপও রয়েছে। কিন্তু পরে বুঝতে পারলাম এরা সম্পূর্ণ পরস্পর বিরোধী দুটো দল। সেদিন জুয়েলারিতে ডাকাতি করে এক রতি সোনাও নেসার নিয়ে যেতে পারেনি। কুয়াশা নামের সেই অদ্ভুত ধূর্ত এবং কৌশলী খোড়া লোকটা ছিনিয়ে নিয়েছে সবকিছু। বুঝলাম, দুটো দল আছে, কিন্তু কোন পথে এগোবেন ঠিক করেছেন কিছু? আমি কোনো রাস্তাই পাচ্ছি না শহীদ, সেজন্যই তোমাকে ডেকেছি। তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। তুমি কি ভাবলে এই কয়দিন? আমি অনেক দূর পর্যন্ত ব্যবস্থা করে রেখেছি মিস্টার সিম্পসন। নেসার আহমেদের আস্তানা বের করে ফেলেছি। কি বললে? হ্যাঁ, প্রচুর অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দুর্গের মতো করে ফেলেছে সে তার আস্তানাকে। আমি ভিতরে গিয়ে সব দেখে এসেছি। এক্ষুনি চলো।
দরকার মনে করলে আমরা মিলিটারি রেজিমেন্টের সাহায্য গ্রহণ করব। ধীরে মিস্টার সিম্পসন, ধীরে। তাড়াহুড়োর কি আছে? রেজিমেন্ট নিয়ে গেলে ওখানে কাউকে পাবেন না। গুপ্ত পথে সবাই সরে পড়বে। ওদের ধরবার একটা চমৎকার প্ল্যান ঠিক করেছি। কিন্তু তার আগে, কথা শেষ হবার আগেই ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকলো একজন লোক। প্রৌঢ় ভদ্রলোকের মাথার চুল কাঁচা পাকা, দামি বিলিতি কাঠের স্যুট পরনে। ঢুকেই বলল, মাফ করবেন মিস্টার সিম্পসন, অনুমতির অপেক্ষা না করেই অনধিকার প্রবেশ করলাম। সিম্পসন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে মিস্টার চৌধুরী যে, হঠাৎ ব্যাপার কি? বসুন। এই মাত্র আমি শহীদ খানের বাড়ি থেকে আসছি। ওখানে জানতে পেলাম উনি আপনার অফিসে আছেন। ইনি কি? জি হ্যাঁ, আমারই নাম শহীদ খান। একটা বিপদে পড়ে আপনার ওখানে গিয়েছিলাম মিস্টার শহীদ। আমার নাম আনিস চৌধুরী। আমি, ব্যাস, আর পরিচয় দরকার হবে না। এখন বলুন তো, এমন হন্তদন্ত হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছেন কেন? দেখুন, কাল রাতে একটা ঘটনা ঘটে যাওয়ায় আমি অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছি। ব্যাপারটা খুলে বলতে চাই আপনাদের, কিন্তু কামালের দিকে চেয়ে একটু ইতস্তত করলেন বিখ্যাত বনেদি জমিদার আনিস চৌধুরী। শহীদ বলল, ও হচ্ছে কামাল আহমেদ, আমার বন্ধু এবং সহকর্মী। ওর সামনে আপনি সব কথা বলতে পারেন। সমস্ত ঘটনা সবিস্তরে খুলে বলছি, একটু ধৈর্য ধরে শুনুন দয়া করে। কাল মাঝরাতে আমার ঘরের মধ্যে কোনো অপরিচিত মানুষের চলাফেরার শব্দে আমার ঘুম ভেঙে যায়। চেয়ে দেখলাম ছায়ার মতো কে একজন আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। বালিশের তলায় হাত দিয়ে আমার রিভলভারটা পেলাম না। ভাবছি চিৎকার করে লোক ডাকবো কিনা। এমন সময় মূর্তিটা আমার বিছানার পাশে এসে দাঁড়ালো এবং মৃদু স্বরে বলল, খবরদার কোনো রকম আওয়াজ করবেন না। আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছে একজন লোক এবং তার রিভলভারের নল আপনার দিকেই চেয়ে আছে। এতে সাইলেন্সার লাগানো আছে। নিঃশব্দে আপনাকে পরপারে চলে যেতে হবে একটু নড়াচড়া বা চিৎকার করলে। টু শব্দটি না করে বিছানায় পড়ে থাকলাম। মূর্তিটা একটা টর্চ জ্বালিয়ে সারা ঘরের দেয়ালে তন্ন তন্ন করে কিছুক্ষণ ধরে কি যেন খুঁজল। ঘরের মধ্যে যে গুপ্ত দেয়াল সিন্দুকটা আছে, পরিবারের দু একজন ছাড়া বাইরের আর কারো পক্ষে সেটার অবস্থান জানবার উপায় নেই। আশ্চর্য হয়ে দেখলাম লোকটা তার সামনে গিয়ে দাঁড়ালো এবং যেন রোজই ব্যবহার করছে এমনই অভ্যস্ত হাতে আমার স্ত্রীর মস্ত বড় ওয়েল পেন্টিং ছবিটা দেয়াল থেকে সরিয়ে সিন্দুকের ডালা খুলে ফেললো একটা চাবি লাগিয়ে। গতকাল সকালেই সব টাকা সরিয়ে ফেলেছিলাম আমাদের বাড়ির একটা গুপ্ত ঘরে। মাত্র 1,500 ছিল ওখানে তোড়া বাঁধা অবস্থায়। টাকা কটা পকেটে ফেলে অনেকক্ষণ ধরে সিন্দুকের সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখলো লোকটা। তারপর বিছানার পাশে এসে বলল, কই, চাবিটা তো দেখছি না, ওটা কোথায়? কিসের চাবি? জিজ্ঞেস করলাম আমি। ন্যাকামি রাখুন মিস্টার চৌধুরী, আপনি স্পষ্ট জানেন আমি কোন চাবির কথা বলছি। এই বাড়ির গুপ্তঘরের চাবিটা ভালোই ভালোই বের করে দিন। পুরুষানুক্রমে আমরা এই জমিদার বাড়িতে বাস করছি। বাবার মুখে শুনেছি আমাদের কোনো পূর্বপুরুষ সমস্ত ধনরত্ন নিরাপদে রাখার জন্য এ বাড়িতে একটা গুপ্তঘর তৈরি করিয়েছিলেন অতি গোপনে সে কালের কয়েকজন শ্রেষ্ঠ কারিগরকে দিয়ে। এবং যেদিন ঘরটা তৈরি কাজ সম্পন্ন হয়েছিল সেদিন সব কজন কারিগরকে নির্মমভাবে হত্যা করেছিলেন তিনি। সেই ঘরের চাবিটা এমন বিচিত্রভাবে তৈরি এবং সেটা খুলবার কায়দা এমন বিশেষ রকমের যে গুপ্তধরটা সম্পূর্ণ নিরাপদ রইল। কেবলমাত্র বংশের বড় ছেলের অধিকার রইল ওই চাবিটা পাবার এবং ঘরটা খোলার কৌশল জানবার।
অবাক হয়ে গেলাম। এত রাতে আমার ঘরে ঢুকে অপরিচিত এক লোক ওই চাবিটা দাবি করছে কেন? বললাম, চাবিটা আমার কাছে নেই। নিশ্চয়ই আছে, বংশের বড় ছেলে আপনি, এ চাবি আপনার কাছেই আছে। আমার কাছে ছিল, কিন্তু সেদিন গোয়ালন্দ থেকে ফেরবার পথে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় নেমেছিলাম কদিন থাকবো বলে। কিন্তু ঢাকা থেকে জরুরি টেলিফোন পেয়ে চলে এসেছি সুটকেস ওখানে রেখে। চাবিটা সেই সুটকেসের মধ্যে আছে। আপনার কথায় এক বর্ণ বিশ্বাস করলাম না চৌধুরী সাহেব, কিন্তু তবু আপনাকে একটু ভেবে দেখার সময় দিচ্ছি। আগামী শুক্রবার রাত ৮টায় রেসকোর্সের মধ্যকার কালী মন্দিরে আপনি নিজে গিয়ে সেই চাবি দিয়ে আসবেন। যদি অন্যথা হয়, আর যদি পুলিশের সাহায্য নেবার চেষ্টা করেন, তবে মনে রাখবেন আপনার গচ্ছিত সমস্ত ধনরত্নের চাইতে যা আপনি বেশি মূল্যবান মনে করেন, আপনার সেই বংশের ইজ্জত আমি নষ্ট করে দেব। টর্চের আলোটা নিভে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকবার পর আমি বললাম, আমার একটা কথা জিজ্ঞেস করবার আছে। কোনো সাড়া শব্দে নেই। বেড সুইচটা টিপে ঘরের আলো জ্বেলে দেখলাম ঘরে কেউ নেই। সবাই চুপ করে আগাগোড়া ঘটনাটা শুনে গেল। মিস্টার সিম্পসন বললেন, আপনি বংশের ইজ্জতের ভয় করেন না? পুলিশের কাছে এলেন কেন? বংশের ইজ্জতকে আমি সবচাইতে বড় বলে মনে করি মিস্টার সিম্পসন। আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমার বংশ মস্ত বড়। সেটাকে আমার সব সময় সকলের চেয়ে উপরে স্থান দিতে হবে। কিন্তু এই বিংশ শতাব্দীতে একজন ডাকাতের হুমকিতে যদি আমি ভয়ে আমি জড়সড় হয়ে যাই এবং ধনরত্ন তার হাতে তুলে দিই, তবে আমি নিজের কাছে একেবারে ছোট হয়ে যাব। কাল সারা রাত ধরে ভেবেছি কি করব। একবার মনে হয়েছে চাবিটা দিয়ে দেই, পরক্ষণে আবার নিজের ভেতর থেকে কে যেন গর্জন করে বলছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সম দহে। ভালোই করেছেন চৌধুরী সাহেব, কিন্তু একটা কথা জিজ্ঞেস আছে। আপনার বংশের ইজ্জত কি করে নষ্ট হতে পারে তার কোনো ইঙ্গিত পেয়েছেন কি? সরাসরি কোনো ইঙ্গিত পাইনি, তবে মনে হয় সে আমার একমাত্র কন্যা রিনার প্রতি ইঙ্গিত করেছেন, এবং সেটাই আমাকে সবচাইতে বেশি অস্থির করে তুলেছে। আমার অবিবাহিতা এই যুবতী কন্যাকে যদি সে কোনো সুযোগে কোনো রকম অপমান করে, তবে আমাকে আত্মহত্যা করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার চৌধুরী, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আপনাকে প্রোটেকশন দেব। শহীদ বলল, আপনার ঘরে আমাদের এখনই একবার নিয়ে যেতে হবে মিস্টার চৌধুরী। নিশ্চয়ই, চলুন, গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই বেরিয়ে এলো ঘর থেকে। আনিস চৌধুরী ড্রাইভিং সিটের দরজাটা খুলেই এক লাফে সরে এলেন গাড়ির কাছ থেকে। বাপরে বাপ, কি ব্যাপার, কি হলো? সবাই অবাক হয়ে এগিয়ে গেল। সাপ, সিটের উপর সাপ। সবাই কাছে গিয়ে দেখলো একটা গোখরো সাপ ফনা তুলে বসে আছে। লক লক করে তার জিভটা একবার বেরিয়ে আসছে। লাল সুতা দিয়ে ওটার ফনার কাছে একটা ভাঁজ করা কাগজ বাঁধা। কাগজটা সরিয়ে ফেলতে পারছে না বলে সাপটা উত্তরোত্তর উত্তেজিত হয়ে উঠেছে। রিভলভারটা বের করে গুলি করল শহীদ। বিষধর গোখরো ফনাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ততক্ষণে একজন সেপাই এসে উপস্থিত হয়েছে। লাঠি দিয়ে সে মরা সাপটা বের করে রাস্তায় ফেলল। ভাঁজ করা কাগজটা খুলে দেখা গেল একটা চিঠি। তাতে লেখা, চৌধুরী সাহেব, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই দেখছি। আমি বিষধর গোখুর। আমি করতে পারি না এমন কাজ নেই। আপনি আমার আদেশ অমান্য করে পুলিশের সাহায্য গ্রহণ করতে চলেছেন। এজন্যে আপনার জন্যে সামান্য শাস্তির আয়োজন করছি। দুই একদিনেই সেটা হাতে নাতে টের পাবেন। কিন্তু তবু আপনাকে আরেকবার সুযোগ দেব ভাবছি, এবং সেটাই শেষ সুযোগ। তারপরেও যদি আপনি পুলিশ বা শহীদ খানের মতো চুনোপুটি
টিকটিকির সাহায্য গ্রহণ করেন, তবে আপনার কন্যার ইজ্জত নষ্ট করতে দ্বিধামাত্র করব না। এই আমার শেষ কথা, নেসার। চিঠিটা এক নিঃশ্বাসে পড়ে অসহায় দৃষ্টিতে সবার মুখের দিকে একবার চাইলেন চৌধুরী সাহেব। তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। মনের উদ্বেগ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। শহীদ তাড়া দিল, কই, চলুন মিস্টার চৌধুরী। ও হ্যাঁ, এই যে চলুন। রাত 10টার সময় মিস্টার চৌধুরীর ড্রয়িং রুমে দুটো ক্রাচের ওপর ভর দিয়ে একজন খোঁড়া লোক এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া গিয়ে পড়ল মিস্টার চৌধুরীর কোলে খুলে রাখা একটা ইংরেজি বইয়ের উপর। আসুন মিস্টার শহীদ, আপনার জন্যেই অপেক্ষা করছি, বলে বইটা বন্ধ করে আগন্তুকের মুখের দিকে চেয়েই চমকে উঠলেন চৌধুরী সাহেব। আতঙ্কিত হয়ে বললেন, আপনি কে, কি চান? পরিচয় দিচ্ছি, তার আগে বসতে বলুন। সন্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে কিছুক্ষণ ইতস্তত করে চৌধুরী সাহেব বললেন, বসুন। আমাকে দেখে ভয় পাবার কিছু নেই মিস্টার চৌধুরী। আমি আপনার গুপ্ত কক্ষের চাবি দাবি করতে আসিনি, কারণ আমি জানি আপনার বাবা সে চাবি আপনাকে দিয়ে যাননি। আমি বুকানেসার নই। আমাকে দেখে আতঙ্কিত হবেন না। দেখতেই পাচ্ছেন, ল্যাংড়া মানুষ, কতটুকুই বা আমার ক্ষমতা। আপনার কোনো ক্ষতিই আমি করতে আসিনি। আপনি নিশ্চিন্ত হয়ে আমার বক্তব্য শুনতে পারেন। সব খবরই রাখেন দেখছি। যাক, আপনার বক্তব্যটা শুনি। আমার সময় কম, সংক্ষেপে সব কথা সেরে সরে পড়তে চাই। কলিমের সাথে আপনার মেয়ের রিনার বিয়েতে আপনার অমত কেন? তার আগে আমি জানতে পারি কি আপনি এসব প্রশ্ন করবার কে? আমার পরিচয় শুনলে আঁতকে উঠবেন, তাই পরিচয়টা গোপন রাখছি। আপনার ভালোর জন্যই বলছি, এ বিয়েতে অমত করে ঠিক করেননি। ভালো মন্দ বুঝবার ক্ষমতা আমার কাছে আছে। চাষার ছেলের সাথে চৌধুরী বংশের মেয়ের বিয়ে হওয়া অসম্ভব, তা সে ছেলে যতই দিগ্গজ পণ্ডিত হোক না কেন। এ বিয়েতে আপনার বংশের সম্মান কমে যাবে, আর নেসার আহমেদ যদি আপনার মেয়েকে ধরে নিয়ে যায় তাহলে সম্মান বাড়বে, এই বলতে চান? আমি আপনাকে কিছুই বলতে চাই না। আপনি এখন যেতে পারেন। লাফিয়ে উঠে দাঁড়ালো খোঁড়া লোকটা উত্তেজিত হয়ে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, বংশের ইজ্জত, ছি! লজ্জা করে না খোলস মুখে পড়ে সমাজে বংশের বড়াই করে বেড়াতে? আপনার কাপুরুষ পিতা বংশের ইজ্জতের ভয়ে সমস্ত ব্যাপারটা চেপে গিয়েছিলেন। আসলে তিনি ছিলেন পুরুষত্বহীন, প্রজনন ক্ষমতা তার ছিল না। জানতে পারি কি তবু আপনার জন্ম সম্ভব হয়েছিল কি করে? একজন সাধারণ চাষাভুষো চাকরের ঔরসে নয় কি? খবরদার, মুখ সামলে কথা বলো, চিৎকার করে উঠলেন চৌধুরী সাহেব। সত্যি কথা মুখের ওপর বলে যাচ্ছি, আপনার নিজের জন্ম ইতিহাস আপনার অজানা নেই, তবু সমাজের মাথায় বসে মিথ্যা বংশ গরিমার অহমিকায় বেলুনের মতো ফুলে থেকে নিজে সুখী হতে চান। আমার আপত্তির কিছুই ছিল না, কিন্তু দুটি জীবন নষ্ট করে দেবার কোনো অধিকার আপনার নেই। গেট আউট, বেরিয়ে যাও তুমি এখান থেকে। যাচ্ছি, তার আগে আর একটা কথা বলে যাচ্ছি, এ বিয়ে হতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার এই মিথ্যে বংশ গরিমার চাইতে অনেক বড়, অনেক মহান হচ্ছে দুটি তরুণ তরুণীর নিষ্পাপ প্রেম। এই প্রেমকে সফল করতে আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দেব প্রয়োজন হলে। দুই কান দুই হাতে চেপে ধরলেন চৌধুরী সাহেব। থরথর করে সর্বশরীর কাঁপছে তার। চোখের সামনে দেখলেন দুটো ক্রাচের ওপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অকুতোভয় খোঁড়া লোকটা। আবছা চাঁদের আলোয় রাতটা বড় সুন্দর, সেই সাথে দমকা পূবের হাওয়া
মস্ত বড় বড় সাদা মেঘের টুকরোগুলোকে অনায়াসে উড়িয়ে নিয়ে চলছে কোনো নিরুদ্দেশে। মাঝে মাঝে মেঘে ডেকে যাচ্ছে পূর্ণিমার চাঁদ, আবার হঠাৎ ফিক করে হেসে উঠেছে। রাত 10:30। এমন সময় কে চমকে উঠে জিজ্ঞেস করলো রিনা। আমি কলিম। তুমি এত রাত্রে এই দোতলার ছাদে এলে কি করে? পাইপ বেয়ে উঠেছি। পাইপ বেয়ে? পড়ে গেলে কি দশা হতো ভেবেছ একবার? এখন আমি মরতে ভয় পাই না রিনা। বুঝলাম মস্ত বীর পুরুষ তুমি। এখন আবার আমাকে নিয়ে ছাদের ওপর থেকে লাফিয়ে পড়তে চাইবে না তো? ঠাট্টা নয় রিনা, আমি তোমার শেষ কথা শুনতে এসেছি। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। দূরে কোনো দূর দেশে গিয়ে ঘর বাঁধবো আমরা। রিনার একটা কোমল হাত তুলে নেয় কলিম তার হাতে। আব্বাজানকে তো তুমি জানো, এরপরেও তুমি এ কথা কি করে বলছো? কলিম, আমাকে তুমি ক্ষমা করো, দয়া করো রিনা। আমার মুখের দিকে চেয়ে একটু দয়া করো। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আমি অনেক ভেবে দেখেছি। যদি তুমি আমার মৃত্যু কামনা করো, বলো আমি ফিরে যাচ্ছি, আর কখনো আসবো না। ছি, এ কথা বলো না। তুমি কৃতী ছাত্র, বিলেত যাচ্ছ। ফিরে এসে নিশ্চয়ই কোনো সুন্দরীকে বিয়ে করে সুখী হবে তুমি। ততদিনে আমার স্মৃতি মুছে যাবে তোমার মন থেকে। ভুলে যাবে তুমি রিনা চৌধুরী একদিন তোমায় ভালোবেসেছিল, সমস্ত হৃদয় উজাড় করে দিয়ে। এ কয়দিন অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আত্মহত্যা করবার সাহস আমার নেই, পারিনি। এই বন্দিশালায় দেয়ালে দেয়ালে মাথা ঠুকে ঠুকে আমি পাগল হয়ে যাব। কলিম, গলাটা ভেঙে এলো রিনার। টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু ঝরে পড়ল কলিমের হাতের ওপর। কেঁদো না লক্ষ্মী, এখনো সময় আছে। চলো, এই অন্যায়কে প্রশ্রয় দিলে আমাদের প্রেমের অপমান হবে রিনা। কিন্তু আমি যে দুর্বল। অবিবাহিতা তরুণীর সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব যে আমার পা জড়িয়ে ধরেছে। আমি কথা দিচ্ছি রিনা, কালই আমাদের বিয়ে রেজিস্ট্রি করে ফেলবো ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গিয়ে, এবং তার আগে পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করব না। আমাকে বিশ্বাস করো রিনা। বেশ, প্রতিজ্ঞার মর্যাদা রক্ষার ভার তোমার ওপরেই থাকলো। আমি এই সুন্দর চাঁদ আর ওই মাতাল হাওয়াকে সাক্ষী রেখে তোমার হাতে সমর্পণ করলাম নিজেকে। পা টিপে টিপে দুজনে এসে দাঁড়ালো বিরাট জমিদার বাড়িটার পেছনের দিককার পাঁচিলের সামনে। ওপারে জংলার মতো একটা মাঠ আছে আবর্জনায় ভর্তি। সেটা পেরোলেই নিরাপদে রাস্তায় এসে পড়তে অসুবিধা হয় না। চুপ করে পাঁচিলের ওপর থেকে দুজনে একসাথে লাফিয়ে পড়ল মাটিতে। অমনি ভেজাবাজির মতো জনা ছয়েক সন্ডা মার্কা লোক ঘিরে ধরল ওদের। প্রস্তুত হওয়ার আগেই প্রচণ্ড মুষ্টাঘাত এসে পড়ল কলিমের নাকের ওপর। চোখে সর্ষে ফুল দেখতে লাগলো কলিম। আরো কয়েকটা আঘাত এসে পড়ল ওর মাথায়, ঘাড়ে, পিঠে। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। এদিকে অপর একজন রিনার মুখ চেপে ধরল একটা রুমাল দিয়ে। কেমন একটা মিষ্টি গন্ধে মাথাটা ঝিমিয়ে এলো রিনার। অল্প কিছুক্ষণ ধস্তাধস্তি করে অজ্ঞান হয়ে পড়ল সেও। দুজনে পাঁচকোলা করে রিনার সংজ্ঞাহীন দেহটা নিয়ে একটা গাড়িতে তুলল। 2 মিনিটের মধ্যেই আশেপাশে আর কারো চিহ্ন মাত্র থাকলো না। কলিম কেবল পড়ে রইল ঝোপঝাড়ের পাশে অজ্ঞান অবস্থায়। সাকিব স্টোরি লাউঞ্জে পড়ছিলাম কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের 3য় গল্প পিরামিডের গুপ্তধন। আজ প্রথম পর্বের মধ্য দিয়ে গল্পটি শুরু হলো। গল্প পড়া ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে চললাম, কালকে আসবো গল্পের 2য় এবং শেষ পর্ব নিয়ে। খোদা হাফেজ।